হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 8 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে? প্রশ্নটা আছে কূটনীতি সম্পর্কে কৌটিল্যের ধারণা আলোচনা করো বা কৌটিল্যের বিদেশ নীতির ধারণা আলোচনা করো। এটা তোমাদের ডিএসসিসি 8 পেপার থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, শেষে তোমরা প্রশ্নের উত্তরটা ইংলিশে পেয়ে যাবে। দেখো এখানে কি বলা হচ্ছে, দেখো কূটনীতি সম্পর্কে কৌটিল্যের ধারণা। কূটনীতিবিদ কৌটিল্য আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কূটনীতির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তার মতে বিভিন্ন রাজ্যের মধ্যে সম্পর্ক স্থাপন ও সংরক্ষণের হাতিয়ার বা মাধ্যম হলো কূটনীতি। কূটনীতিকে কাজে লাগিয়ে কোনো রাজ্যের রাজা তার নিজের রাজ্যের সম্প্রসারণ, সুরক্ষা, শক্তি বৃদ্ধি করতে পারে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে নিজের রাজ্যের ক্ষমতা বৃদ্ধি করতে পারে। এই কারণে রাজ্য শাসন তথা রাষ্ট্রীয় প্রশাসনের ক্ষেত্রে কূটনীতির একটি বিশেষ কার্যকারী মাধ্যম বা হাতিয়ার। তাহলে কি কূটনীতি একটা বিশেষ কার্যকারী মাধ্যম বা হাতিয়ার। এবার কূটনীতির কৌশল। কূটনীতির কৌশলে কি বলা হচ্ছে, কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে কূটনীতির মানে প্রয়োগের চারটি প্রধান কৌশল এবং 3টি উপকৌশলের কথা উল্লেখ করেছেন। 4টে প্রধান কৌশল, অর্থশাস্ত্র যে গ্রন্থটা আছে কৌটিল্যর, সেখানে 4টে প্রধান কৌশল এবং 3টি উপকৌশলের কথা উল্লেখ করেছেন। এবার প্রধান কৌশল প্রথমে হচ্ছে কি সাম। এখানে কি বলা হচ্ছে, দেখো কৌটিল্য মনে করেন সাম বা বন্ধুত্বপূর্ণ ব্যবহারের মধ্যে দিয়ে রাজা কূটনীতিকে প্রয়োগ করবেন। একদিক থেকে বলছে, এদিক থেকে সামের মূল বক্তব্য হলো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ভদ্র ব্যবহার, বিশ্বাসযোগ্যতা ইত্যাদি। কৌটিল্য মনে করেন কোনো বিজয়ী রাজা তার ভদ্র ও নম্র ব্যবহারের মধ্যে দিয়ে বিজিত রাজাকে নিজের অনুকূলে আনার চেষ্টা করবে। দেখো এখানে এই বিজয়ী রাজা এবং বিজয়ী রাজা এবং বিজিত রাজা, এই দুটো কনসেপ্ট তোমাদের বুঝতে হবে। বিজয়ী রাজা মানে কি, যে রাজা যুদ্ধে জয়লাভ করেছে তাকে বিজয়ী রাজা বলছে, আর বিজিত রাজা মানে যে যুদ্ধে হেরে গেছে তাকে বিজিত রাজা বলা হচ্ছে। তারপর কি, শুধু তাই নয়, বিজিত রাজ্যের আনুগত্য লাভের জন্য, অর্থাৎ যে রাজ্যকে সে হারিয়েছে সেই রাজ্যের আনুগত্য লাভের জন্য তিনি তার রাজ্যের এলাকা বা অরণ্য, পথঘাট, জীবজন্তু ইত্যাদির সুরক্ষার ব্যবস্থা করবেন। প্রকৃতপক্ষে কৌটিল্য মনে করেন বিজয়ী রাজার কাছ থেকে বিজিত রাজা ভদ্র, নম্র, বন্ধুত্বপূর্ণ, যুক্তিনিষ্ঠ আচরণ লাভ করলে তবেই বিজিত রাজা বিজয়ী রাজাকে বন্ধুত্ব, আনুগত্য দেখিয়ে থাকেন এবং এই সাম পদ্ধতির মাধ্যমে রাজায় রাজায় সহজ সম্পর্ক গড়ে ওঠে। এবার হচ্ছে কি দান। সাম মানে বন্ধুত্বপূর্ণ আচরণ, দান। দান মানে কি, কৌটিল্য মনে করেন দান করার পদ্ধতির মধ্যে দিয়ে বিভিন্ন রাজ্যের মধ্যে কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। এদিক থেকে কৌটিল্য কন্যাদান, ভূমিদান, দ্রব্যদান, অভয়দান প্রভৃতিকে বিজয়ী রাজার কূটনৈতিক কর্তব্য বলে মনে করেছেন। এই কারণে প্রাচীন ও মধ্যযুগে বিভিন্ন রাজ্যের পরিবারের মধ্যে কন্যাদান ও রাজ্যখণ্ড দান ইত্যাদি প্রচলন ছিল। এই দান বিনিময়ের মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক সুদৃঢ় হতে পারে বলে কৌটিল্য মনে করেন। পরের অংশটুকু আলোচনা করব, তার আগে একটা বিষয় বলে নিই। তোমাদের অনলাইন কোচিং ক্লাস শুরু হয়ে গিয়েছে। তোমরা অনেকে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক ছিলে, অর্থাৎ আমাকে বলছিলে যে কবে থেকে পেড ব্যাচ শুরু হবে। তোমাদের পেড ব্যাচ অলরেডি শুরু হয়ে গিয়েছে। 20 জনের মতো অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো। 4টে পেপার আছে তোমাদের। দেখো এবার পরের পয়েন্ট হচ্ছে কি ভেদ। কৌটিল্য মনে করেন ভেদ নীতি প্রয়োগ করে সার্থকভাবে কূটনীতিকে পরিচালনা করা যায়। ভেদ নীতির অর্থ হলো শত্রু রাজার মধ্যে বিরোধ গড়ে তোলা। এদিক থেকে শত্রু রাজার আত্মীয় স্বজন, সামন্তবর্গ, কর্মচারীদের নানা রকম দান সামগ্রী, এটা হচ্ছে দান সামগ্রী দিয়ে তাদের শত্রু রাজার বিরুদ্ধে উত্তেজিত করে তোলা বিজয়ী রাজার কূটনৈতিক লক্ষ্য বলে কৌটিল্য মনে করেন। মূলত শত্রু রাজার জনগণের মধ্যে বিরোধ সৃষ্টি করা গেলে সহজে শত্রু রাজাকে বশীভূত করা যায়। পরের পয়েন্ট 4 নম্বর হচ্ছে দণ্ড। কৌটিল্য মনে করেন দণ্ড বা সামরিক শক্তি কূটনীতি
প্রয়োগ করার কার্যকারী হাতিয়ার। সাম, দান, ভেদ এই ৩ প্রকার কৌশল ব্যর্থ হলে বিজিগিষু তখন সর্বশেষ হাতিয়ার হিসাবে দণ্ড কৌশল প্রয়োগ করবেন। তারপর কি সাধারণভাবে দণ্ড হলো বিজিগিষু রাজা কর্তৃক অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক চাপ আরোপ। অবশ্য দণ্ড বলতে সামরিক শক্তির চাপকে বোঝালেও কৌটিল্য কিন্তু দণ্ড বলতে সর্বদা যুদ্ধকে চিহ্নিত করেননি। এবার উপকৌশলগুলো দেখো। কৌটিল্য মনে করেন, প্রথম হচ্ছে উপেক্ষা। কৌটিল্য মনে করেন উপেক্ষার মাধ্যমে রাজা নিজেকে বিরোধ থেকে সরিয়ে রাখবেন। দুটি রাজার মধ্যে বিরোধ দেখা দিলে তৃতীয় রাজা যদি সেই বিরোধ থেকে নিরপেক্ষ থাকেন তাহলে নিরপেক্ষ রাজা দুই রাজার কাছ থেকেই নিরাপত্তা ও সুরক্ষা লাভ করবেন। আজকের দিনে নিরপেক্ষ রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ মর্যাদা পেয়ে থাকে। কৌটিল্যের মতে উপেক্ষা হলো উদাসীন মনোভাবের অংশবিশেষ। তারপরে কি বলা হচ্ছে দেখো, মায়া। মায়া বলতে মূলত প্রতারণা ও চাতুকারিতাকে বা চাটুকারিতাকে বোঝায়। এই বলছে এটি তাই এটি নিকৃষ্ট কূটনীতির দিকচিহ্ন। কৌটিল্যর মতে এটি দণ্ড নামক কৌশলটির অংশবিশেষ। ইন্দ্রজাল, পরের পয়েন্ট। কৌটিল্য মনে করেন ইন্দ্রজাল বা জাদুবিদ্যা কূটনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এটি তার ভেদ কৌশলটির অংশবিশেষ। এবার উপসংহার। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজ্যের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে কূটনীতিকে প্রয়োগের জন্য 4টি প্রধান কৌশল, 3টি উপকৌশলের কথা বলেছেন। তার মতে এই কৌশলগুলি অনুসরণ করার মধ্যে দিয়ে কোনো রাজ্যের রাজা কূটনীতিকে সার্থকভাবে প্রয়োগ করতে পারেন এবং তখনই অন্তরাজ্যের মধ্যে যথার্থভাবে কূটনীতিক সম্পর্ক বজায় রাখা সম্ভব বলে কৌটিল্য মনে করেন। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো এবার তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। আর তোমরাও চাইলে অ্যাডমিশন নিতে পারো, দেখে নাও, তোমরা সম্পূর্ণ প্রশ্নের উত্তরটা দেখে নাও। আর এই ধরনের অ্যান্সার তোমাদের লিখতে হবে ভালো নম্বর পাওয়ার জন্য।